বলতেছে শুভেন্দু দাদার কথা অনুযায়ী ফেরত আসবে এবং শুভেন্দু দাদাই দিদিকে ফেরত আনবে, হাসিনা দিদিকে ফেরত আনবে। এখন এই যে আপনি ওপেনলি আরেকটা দেশের উপরে, বা এই যে পশ্চিমবঙ্গে যখন আপনার যখন বিজেপি জিতলো, তাদের মধ্যে একটা আনন্দের জোয়ার বয়ে গেল। ইভেন শুধু তাই না, তাদের তখন মুখ্যমন্ত্রী নির্ধারণ করেনি, মানে বিজেপি মুখ্যমন্ত্রী নির্ধারণ করার আগে তাদের 3-4 জন ক্যান্ডিডেট ছিল, শুভেন্দু অধিকারী হতো, তিনি এগিয়েছিলেন, কিন্তু নির্ধারণ করেনি তার আগেই আওয়ামী লীগের প্যাডে তাকে অভিনন্দন জানানো শুরু হয়ে গেল। তো এই জাতীয় জিনিসগুলো হচ্ছে কি বাংলাদেশের যে জনগণের কাছে ছেড়ে দেওয়া বলছেন, জনগণ তো এখন এটা ওপেন ক্লিয়ার, যারা আওয়ামী লীগ মতাদর্শী লোক তারাও মনে করতেছে এটা ওদের একটা এক্সটেনশন পার্ট। তো এই অবস্থার মধ্যে দিয়ে আসলে আমি মনে করি যে আওয়ামী লীগের অতি দ্রুত রাজনৈতিক ফেরাটা খুব কঠিন হবে। কারণ হচ্ছে কি, যখন আপনি ধরেন উনি একটা কথা বলছে যে রাজনৈতিক পরিস্থিতি এদেরকে ফেরত আনার সুযোগ করে দিচ্ছে, এটা ট্রু। ধরেন অনেক কিছুই পুরো আপনার মুসলিম লীগের তো নিষিদ্ধ করা নেই, কোনো না কোনো ফর্মে ছিল, জাতীয় পার্টিতে অনেকগুলো ভগ্নাংশ ছিল, ইভেন আপনার জাসদের তো অনেকগুলো ভগ্নাংশ আছে। সেক্ষেত্রে আমি মনে করি যে আওয়ামী লীগের ফিরবে, কিন্তু এখানে মেজর কোশ্চেন আমার কাছে সেটা যে হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ফিরবে কিনা। এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই যে হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ কোনোদিন ফিরতে পারতেছে না। এখানে আপনার একটা যোগ করি, ধরেন আপনি যদি আওয়ামী লীগের মতাদর্শী বা নিউট্রালাইজ কাউকে জিজ্ঞেস করেন যে হাসিনা কে ফিরবে, এর সঠিক উত্তর আপনি তার কাছে পাবেন না। সে মনে করে যে কোনো না কোনো সময় ভারত বাংলাদেশের উপর প্রেশার খাটিয়ে, সরকারের উপর প্রেশার খাটিয়ে হাসিনাকে এখানে দিয়ে যাবে বা হাসিনা ফেরত আসবে। এই বাস্তবতা কি এখানে আছে? ধরেন আরেকটা আমি যোগ করি, পৃথিবীতে গণ অভ্যুত্থানের মুখে বা গণ আন্দোলনের মুখে যেসব এ ধরনের শাসকদের পতন হয়েছে, খুব কম শাসক নিজ দেশে ফেরত এসেছে, যারা পালিয়ে গেছে। ধরেন রেজা পাহলভি 1979-এ ইরানি শাসন বিপ্লবের পর, তারপরে ইজিপ্টে 80 সালে উনি মারা গেলেন। ফার্দিনান্দ মার্কাস 86 সালে পিপল পাবলিক রেভলিউশনের মধ্যে ক্ষমতাচ্যুত হলো, যুক্তরাষ্ট্রের হাওয়াইতে 1989-তে মারা গেলেন। ইদি আমিন উগান্ডার, তিনি মারা গেলেন জেদ্দাতে। তারপরে বেন আলী 2011 সালে, যেটাকে আমাদের সাথে মিলানো হয়, তিউনিসিয়ার, তিনি মারা গেলেন আবার হচ্ছে সৌদি আরবে। এরকম অসংখ্য উদাহরণ আছে। তো হাসিনার যে বয়স, কারণ হাসিনার বয়স +-80, তো সেই 80 বয়স আগামী এই সরকার যদি 5 বছর তো একটা ইলেকটেড গভর্নমেন্ট সাধারণভাবে থাকবে, তো 85 হবে, তখন তার বয়স, এই বয়স প্রেক্ষিতে এটা যদি হাসিনার বয়সটা যদি ধরেন 40, 50, 60 যদি হতো, তাও এটা মেনে নিতে পারতাম। কিন্তু আমি মনে করি না যে হাসিনা ফেরার কোনো সুযোগ আছে। এখন আওয়ামী লীগের নেতৃত্বটা পরবর্তী কাশে নেবে। আমাদের অনেক মঞ্চে, অনেক জায়গায়, রাজনৈতিক অঙ্গনে অনেক কানাঘোষা রয়েছে যে পরবর্তী দায়টা কার, মানে দায়িত্বটা কে নেবে, কি সজীব জয়ের হাতে যাবে, শেখ রেনার হাতে যাবে, ববির হাতে যাবে, নাকি তাদের পরিবারের বাইরে কাউকে যাবে। তো সেটা দেখার জন্য হচ্ছে কি আওয়ামী লীগের ভবিষ্যৎ তখন নির্ধারিত হবে। বাট আমার কাছে ইন কমন সেন্সে ওপেন আইতে মনে হচ্ছে, ইনভিজিবল আইতে সেটা হচ্ছে যে হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ফেরা হচ্ছে না। লীগের ব্যাপারে একদম স্পষ্ট অবস্থান নিয়েছে। এখানে রাজনৈতিক দল দিয়ে বিবেচনা করলেও হবে না, অনেক সাধারণ মানুষ এখন রাস্তায় নেমেছে। আপনি দেখবেন বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে যাই দেখেন, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। তো আওয়ামী লীগের ব্যাপারটা যেটা মানে আজকে তত্ত্বাবধায়কটা বললেন, মানে আমরা মাঝে মাঝে আহত হই ওনার আচরণে, যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এই সিদ্ধান্ত আদালত নেবে। দেখেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, বাংলাদেশে একটিমাত্র রাজনৈতিক দল, তারা নিজেদেরকে নিষিদ্ধ করে বাকশালে ঢুকে গেছে এবং তারা নিজের দল নিষিদ্ধ করতে পারে, এটা একমাত্র আওয়ামী লীগ। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে বাকশাল হয়েছে, সুতরাং তারা ওই জায়গা থেকেও তারা মানে রাজনৈতিক দল হিসেবে থাকতে চায় না, তারা একটা বাকশাল ফেসিজমের মধ্যে ঢুকছে। শেখ হাসিনাও বাংলাদেশে কোনো সময় রাজনৈতিক দল হিসেবে নিজের বা রাজনৈতিক নেতা হিসেবে কখনো সে নিজের মনে করতো না, সেখানে একটা রেজিমে মনে করতো। তো সুতরাং আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে কখনো যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা পলিটিক্যাল সায়েন্সে এটা ভুল করবেন, রাজনৈতিক সংজ্ঞায় এটা আসে না। যদি রাজনৈতিক দল হতো আওয়ামী লীগকে ফেরার তো করছেন কেন, আশঙ্কা করছেন কেন? আমরা আওয়ামী লীগকে ফেরার আশঙ্কা করছি না, তবে আমরা মনে করি আওয়ামী লীগ যে এখন বাংলাদেশে যেভাবে মানে আপনার ফেসিজম বা অবশিষ্ট ফেসিজম তার ভিতরে আছে, বা তার যে বিষাক্ত রাজনীতি মানে কার্যকলাপ, সন্ত্রাসী কার্যকলাপ, সেগুলো আমাদের উদ্বিগ্ন করছে। যেমন গাজীপুরে যেটা বললো যে ওরা পুলিশকে প্রকাশ্যে বলছে সামনে আগালি মেরে ফেলবো, মহাখালীতে ওরা ককটেল মেরেছে। আপনি দেখেন বিএনপির সাথে জামাতের, এনসিপির অনেক জায়গায় কিন্তু রাজনৈতিক বিরোধ আছে, দলাদলি আছে, সব আছে, কিন্তু আমরা কিন্তু এই 2 বছর কোনো দলের বিরুদ্ধে কিন্তু বোমাবাজি করি নাই, এটা আমরা করি নাই। হ্যাঁ হয়েছে, আমাদের মধ্যে কাদা ছুরি হয়েছে, সব হয়েছে, কিন্তু আওয়ামী লীগ এমন একটা দল, সে আসে একদম সন্ত্রাসী কায়দায়, মানে একটা জঙ্গি সংগঠনের মতো করে আসে। এখন তারা তো যেভাবে মানুষকে ট্রিট করে, এর জন্য তো আপনাকে রাস্তায় নামতে হবে, যা সাধারণ জনগণের জন্য আপনার রাস্তায় নামতে হবে। আর কিছু জিনিস ভাই, যেটা সৌরভ ভাই বললাম, আছে জাতীয়তাবাদের মধ্যে উগ্রবাদ আছে, এগুলো আছে বাংলাদেশে, এগুলো মানে এখনো রাজনৈতিক চর্চাটা আমরা ওইভাবে যাইতে পারি নাই, বা এখনো আমরা মানে শিক্ষিত রাজনৈতিক জনগোষ্ঠী হতে পারি না, এটা আমার কাছে মনে হয়। তো শুধু এক পকেটটা দেখলে হবে না। আর যেটা বললেন তত্ত্বাবধায়কটা আদালতের বিষয়, দেখেন একমাত্র বাংলাদেশের জনগণ যারা আদালতকে স্বাধীন করছে। এই যে যদি আমরা জুলাই আমরা এই বিপ্লব না করতাম, বাংলাদেশে আদালত যে পরাধীন ছিল, এটা আজীবন পরাধীন থাকতো। এই যে 17 বছর আমাদের 3টা ইলেকশনে আমাদের ভোটার অধিকার হরণ করলো, আদালত কি পারছে আমাদের ভোটার অধিকার ফিরে দিতে? বরং আদালতের প্রধান বিচারপতিকে এই দেশ থেকে লাথি মেরে বের করে দিয়েছে, তারা তার নিজের অধিকারও পায় নাই। এই জুলাই যদি না করতো, আদালত স্বাধীন হতো না। আমরা এখন আদালতকে স্বাধীন করে দিচ্ছি। যদি এখন আদালত যদি অন্য কিছু করতে যায়, বা বাংলাদেশের জনগণ যাদেরকে বারবার উদ্ধার করে স্বাধীন করে দেয়, ছিল ওই যে শিক্ষক জামাল উদ্দিন, সে তো বলছে জুলাই যোদ্ধাদেরকে ব্রাশ ফায়ার করো, গুলি করো। সে তো শিক্ষক, তাকে গ্রেপ্তার করবে না? নাকি শিক্ষকতা করানো তার হচ্ছে সব গুনাহ মাফ হয়ে যাবে?
যদি আপনি বলেন এই যে মূল্যবাদের অর্থনীতি লেখে বাংলাদেশের সমস্ত ব্যাংক লুট করে ফেলেছে, 234 বিলিয়ন টাকা পাচারকে যারা জায়েজ করেছে, এই যে আবুল বারাকাত, সেও তো শিক্ষক, এখন কি আপনি তাকে মাফ করে দিবেন শিক্ষক হওয়ার কারণে? এবার আসেন, উনি বিচারপতিদের কথা বললো, বিচারপতি খায়রুল হক বাংলাদেশের ভোটাধিকার হরানোর জন্য মানে তার আওয়ামী লীগের পার চাটামি করে তার জীবন ধ্বংস করে দিয়েছে। এখন খায়রুল হকের বিচার হবে না? সে দোষী না শেখ হাসিনার মতো? আপনি বলবেন যে না, তারা নির্দিষ্টভাবে তারা তো কারো গুলি করে নাই, সে আবুল বারাকাত তো নিজে হাতে ব্যাংক লুট করে নাই। আপনি বলবেন যে খায়রুল হক তো কারো বলে নাই তুমি ভোট দিও না, কিন্তু সে তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় দেশে জাদুঘরে পাঠিয়ে দিছে। এগুলো ব্যাপারে তো আপনার স্পষ্ট রাখতে হবে। এখন আমরা মানে বলি যে দেখেন, আওয়ামী লীগের ব্যাপারে আমরা বরাবর বলি আওয়ামী লীগ আসলে কোনো বাংলাদেশের দল না। আওয়ামী লীগ দেখেন, যদি আওয়ামী লীগ বাংলাদেশের দল হতো, এই যে দলটা আমাদের চট্টগ্রাম এবং রংপুর বিচ্ছিন্ন করার জন্য ভারতের গভর্নমেন্ট অফিসাররা এবং যারা সমরবিদ এমিরেটাস অধ্যাপক ভারত কর্নার, সে বলেছে রংপুর দখল করে নাও অথবা বিচ্ছিন্ন করে নাও বা কিনে নাও। আমরা সকল রাজনৈতিক দল, সুশীল সমাজ বাংলাদেশের জনগণের প্রতিবাদ করছে। আওয়ামী লীগের বুদ্ধিজীবী বা আওয়ামী লীগ মনে কেউ আপনি প্রতিবাদ করতে দেখছেন? তারা তো চায় রংপুর দখল করে নাও, তারা তো চায় ইন্ডিয়া এখানে অপারেশনে নামুক, ইন্ডিয়া বাংলাদেশে বোমা ফালা। এবং তাদেরকে কি আপনি বাংলাদেশের জনগণের মতো করে ট্রিট করলে হবে? দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের একটা ফয়সালা হয়ে গেছে। কিভাবে? আওয়ামী লীগ নিজে একটা যুদ্ধ ঘোষণা করেছে, জুলাই যুদ্ধ। এই যুদ্ধে সে তার সমস্ত শক্তি, রাজনৈতিক শক্তি, তার সকল প্রশাসন, তার বৈদেশিক সমর্থন সব নিয়ে সে আমাদের সাথে রাজপথে লড়াই করছে, লড়াই করে সে পরাজিত হয়েছে। পরাজিত হওয়ার মধ্য দিয়ে তার ব্যাপারে ফয়সালা হয়ে গেছে। এখন যদি বলেন তার অবশিষ্ট কি আছে, তার হচ্ছে বিচার বাকি আছে, যেটা নাৎসি পার্টির বিরুদ্ধে মানে করা হয়েছে, নাৎসিদের ব্যাপারে যে বিচার হয়েছে, বা আপনি যদি বলেন আশরাফ গানী সরকার যেভাবে পালিয়ে গেছে, আপনি যদি বলেন এখানে সিরিয়ার বাশার আল সরকার, আসাদ আল সরকার, এদের ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে এরকম সিদ্ধান্ত হয়েছে। এখন অনেকে বলবে তা আওয়ামী লীগের তো পারেন নাই, আওয়ামী লীগ তো এখনো আছে, মানে পাড়ায় মহল্লা এখনো মাঝে মাঝে উকি ঝুঁকি দেয়, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে? দেখেন আমি আপনাকে বলি, ইরানের পরাজিত শক্তি আজকে 50 বছর হয়ে গেছে, তারপর তারা ইরানের ওই বিপ্লবকে মানে না, জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে, যেটা আগে শ্রীলঙ্কার তামিল টাইগারদেরকে ভারত প্রশিক্ষণ দিয়ে ওই দেশ শ্রীলঙ্কায় একটা গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করেছে। ঠিক এখন ভারত চাচ্ছে বাংলাদেশে এখানে একটা জঙ্গি সংগঠন তৈরি করা, এটা আওয়ামী লীগের মাধ্যমে করা, এবং বিভিন্নভাবে এটা করছে। সুতরাং আমাদেরকে কেন আজকে সেনাবাহিনীর র্যাব নামার হলো? কারণ একটা জঙ্গি সংগঠনের সাথে আপনি অবশ্যই বাহিনী লাগবে, জনগণকেও লাগবে। এখন আপনি যদি মনে করেন হ্যাঁ শুধু জনগণের তো হয়, বাহিনী দরকার ছিল না, আবার শুধু বাহিনী হয় জনগণ দরকার ছিল না, হবে না এটা, কারণ তারা অলরেডি সশস্ত্র। তো সশস্ত্র সংগঠনের সাথে আপনার সকল প্রস্তুতি রাখতে হবে। তারপর হচ্ছে তারা একটা প্রতিবেশী রাষ্ট্র দ্বারা আপনার এখানে সন্ত্রাসী কার্য করছে, কোনোভাবে আপনি এটা ছোট করে দেখবেন না, দেখার সুযোগই নাই এখানে। সবকিছু মিলে আমরা যেটা মনে করি, সরকার গত 1.5 বছর তাদের প্রতি যে সফট কর্নার ছিল, যার কারণে তারা কিছুটা সাহস পেয়েছে। এখন সরকার যখন কিছুটা এখন তাদের প্রতি এখন হয়তো আইন শৃঙ্খলা প্রয়োগ করছে, দেশের জনগণ এখন তাদের সাহস বেড়েছে, রাজনৈতিক দলগুলো সরকারের সমর্থন দিচ্ছে, এটাকে আমরা খুব পজিটিভলি দেখি। তবে অনেক সময় আওয়ামী লীগের তো অনেকে বলেন যে আওয়ামী লীগের এখনো একটা জনপ্রিয়তা আছে, 10-20% এখনো তাদের ভোট আছে। তো এই আওয়ামী লীগ ইলেকশন হলে তো কোনো না কোনো দলের পক্ষে দেয় এবং তাদের ভোট চায় রাজনৈতিক দলগুলো। তো আওয়ামী লীগের এই যে ভোট আছে, কর্মী সমর্থক আছে, শুধু নেতারা পালিয়ে গেছে। তো এদেরকে যেভাবে আছে সেটা আসলে শেখ হাসিনার নেতৃত্ব বাদ দিয়ে নতুন নেতৃত্ব, কারণ বহুবার আওয়ামী লীগে এটা হয়েছে। আরেকটা হচ্ছে যে সময়ের হাতে ছেড়ে দেওয়া, আর হলো এই সন্ত্রাসী কর্মকাণ্ড। তো সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো সমাধান দেয় না। এখন এটি নির্ভর করবে, যেটা শিশিরের কাছে, শিশিরের অনেক বক্তব্য একমত, কিন্তু ওই ফেসিবাদও কিন্তু বদলে যায় সময়ের ব্যবধানে। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে তার তো ফেসিবাদী হওয়ার সম্ভাবনা নেই। তাকে ক্ষমতায় আনা আর আওয়ামী লীগকে জায়গা দেওয়া কিন্তু এক নয়। হ্যাঁ, এই জন্য বলছি জনগণের উপর ছেড়ে দেওয়া। ধর 24-এ যে আওয়ামী লীগের উপর রাগ, ক্ষোভ, ক্রোধ ছিল, এটা আজকে কি আছে? কমে গেছে। কেন? দুটো কারণ। এক হচ্ছে গত 1.5 বছর আইনের শাসন, ন্যায় বিচার, উন্নতি, অর্থনৈতিক শৃঙ্খলা আনার ক্ষেত্রে সফল হয়নি সরকার। অন্তর্বর্তী সরকার হয়নি, এই সরকার তো মাত্র 4 মাস। আমি কি আপনার একটু একটা প্রশ্ন করতে পারি? ছোট একটা, ধরেন আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত, আপনি কি মনে করেন না যে 17 বছর রাজনৈতিক দলগুলো যে আন্দোলন করে ব্যর্থ হয়েছে, জুলাই আন্দোলনে জনগণ রাস্তায় নেমে জনগণ আওয়ামী লীগের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, এটা পুরো একটা জনগণের পুরো মানে বাংলাদেশের জনগণের সম্পূর্ণ জনগণই এই সিদ্ধান্তটা নিয়েছে, রাজনৈতিক দলগুলো পিছনে ছিল, এটা কি আপনি মনে করেন না এটা গণরায় আওয়ামী লীগের বিরুদ্ধে? এরকম একটা রায় তো 90-এর গণ-অভ্যুত্থানেও হয়েছিল। হ্যাঁ, সেজন্য তো সে দলটা এখন জাদুঘরে, সেই দলটা জাদুঘরে, আরো অনেক দল জাদুঘরে এবং সরই হতো। কিন্তু আওয়ামী লীগ আজকে যে বলার সুযোগটা পাচ্ছে যে তাদের আইনগতভাবে নিষিদ্ধ করে তাদেরকে তাদের বিরুদ্ধে রাজনৈতিক নিপীড়ন চালানো হচ্ছে, সেটা বলতে পারতো না। দ্বিতীয় হচ্ছে যে আওয়ামী লীগের
তখন কিন্তু একটা কথা ছিল, এবং সেনাবাহিনী প্রধানের কথা নিয়ে তো তখন বেশ বিতর্ক হয়েছিল, রিফাইন্ড আওয়ামী লীগ আর সেই রিফাইন্ড আওয়ামী লীগ কি সম্ভব? আপনি কি কোনো সম্ভাবনা এটা দেখেন? আমি কোনোটাই হা বা না বলবো না, এটার সময়ের উপর ছেড়ে দিতে হবে। কখন কি ভাবছিল যে এই যে এনসিপি একটা রাজনৈতিক দল হবে, এটাকে 1 বছর আগে ভাবা গিয়েছিল যখন 24-এ নির্বাচন হয়? কিন্তু দেশের জনগণ চেয়েছে বলে হয়েছে। জামাত ইসলামী যে দলটি অনেকবার হয়েছে, জামাত ইসলামী বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হবে কেউ ভাবছিল? আমি তো মনে করি যে আওয়ামী লীগের যে আত্মঘাতী সিদ্ধান্ত, দমন পীড়নের কারণে আজকে জামাত ইসলামী প্রধান বিরোধী দলের আসন অলঙ্কৃত করেছে। তা এখন এটা আরেকটি নির্ভর করবে যে 2009 সালে কেউ ভাবছিল যে বিএনপি আবার এই রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধার করতে পারবে? কারণ এমনকি 18তেও তো ভাবেনি, 18তে তখন নির্বাচনে যে তাদেরকে ধূলিসাৎ করে দেওয়া। এও তো হতে পারে যে আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে দেওয়া হতো, তাহলে আওয়ামী লীগ হয়তো একটা আসন পেত না, জাতীয় পার্টি তো পায়নি। কিন্তু আমি মানে শিশির যে কথা বলছে, শিশিরের যুক্তির সাথে আমি একমত, কিন্তু এই যে আওয়ামী লীগকে দেওয়া হলো না এবং জাতীয় পার্টিকে দেওয়া হলো, তাতে জাতীয় পার্টি কী লাভবান হলো? বরং জাতীয় পার্টি আর এখন বলতে পারবে না যে আমাদের বঞ্চিত করেছে, বা আওয়ামী লীগের অন্য দোসরদের অন্য সহযোগীদেরও। কথা হচ্ছে যে স্বাধীনতা, গণ অভ্যুত্থান সব কিছু কিসের জন্য? মানুষের জন্য। যে মানুষ গণ অভ্যুত্থানের সমস্ত জনগণই অংশ নিয়েছে, কিন্তু যাদের সবচেয়ে বেশি ভূমিকা ছিল, জোরালো ভূমিকা ছিল, সেই সাধারণ মানুষ, তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, তাদের অবস্থার পরিবর্তন হয়েছে। আমরা তো দেখলাম যে রায়ের বাজার বদ্ধভূমিতে 118 জন শহীদের নাম ঠিকানা পাওয়া যায়নি, অজ্ঞাতনামা শহীদ হিসেবে তাদের দাফন করা হয়েছে। তো এই রাষ্ট্রের কি দায়িত্ব ছিল না তাদের খুঁজে বের করা? আন্দোলনে যারা জয়ী হয়েছে তাদের কি দায়িত্ব ছিল না তাদের খুঁজে বের করা? কিন্তু আমরা অনেক সময় দায়িত্ব পালন করি না, কিন্তু আমরা যতটা করি। আর যে বিষয়টি হচ্ছে আওয়ামী লীগের প্রশ্নটি, আমি মনে করি আমরা 55 বছর ঝগড়াঝাটি করেছি, 55 বছর সংঘর্ষ, অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, সামরিক বাহিনীতে পাল্টা কু হয়েছে। মানে আর কতদিন? একটা সামগ্রিক, যেটা বিএনপির নির্বাচনী ইশতেহারেও আছে, একটা সামগ্রিক রিকনসিলেশন, একটা ঐকমত্য। আজকে দেখেন ইরান যে জয়ী হয়েছে কেন? ঐক্যবদ্ধ ছিল বলে। আজকে ভারত কেন? যে কোনো দেশ, এর চেয়েও বড় দেশও যদি বাংলাদেশের উপর সেন দৃষ্টি দেয়, তাকে প্রতিরোধ করা যাবে, প্রতিহত করা যাবে আমাদের ঐক্য থাকলে। আর যদি ধরেন যেটা রাকিব পারলো না বা চালাতে দেওয়া হলো না, তাহলে কি সমস্যার সমাধান হবে? আমি একটু রাকিবের কাছে আসি। রাকিব, আমরা একটু অন্য প্রসঙ্গে আলাপ করি। হচ্ছে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর, এবং নানা রকম কথাবার্তা ছিল কোন দেশ দিয়ে উনি শুরু করবেন। অনেকে বলছিল ভারত কিনা, কিন্তু উনি একটা তৃতীয় দেশ দিয়ে শুরু করলেন। কিন্তু ওনার মূল উদ্দেশ্য হচ্ছে চায়না ভিজিট। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই যে ডিপ্লোম্যাটিক একটা চাল বিএনপি সরকারের, যে ভারতকে এড়িয়ে মালয়েশিয়া এবং চায়না ভিজিট, এটা মানে এই ভিজিটটা ইন্ডিয়া কিভাবে দেখবে? জি, আপনাকে আবার ধন্যবাদ। ইন্ডিয়া কীভাবে দেখবে, এটা হচ্ছে বড় বিষয়। হচ্ছে কি বাংলাদেশ কতটুকু এই দুটো সফরতে গেইন করতে পারছে, এটা বড় প্রশ্ন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি, ধরেন এক্ষেত্রে আমি মনে করি যে বিএনপি সরকার বা বিএনপির পররাষ্ট্রনীতি একটা মাস্টার স্ট্রোক গেম খেলেছে। সেটা হচ্ছে যে চায়না এবং হচ্ছে আপনার ইন্ডিয়া, ইভেন কি সৌদি আরব, বিএনপি সরকারের প্রিভিয়াস সফরগুলো শুরুর দিকে সৌদি আরব তালিকা থাকতো। এই 3টি দেশকে বাদ রেখে মালয়েশিয়াকে একটা বাফার স্টেট বা বাফার কান্ট্রি ভিজিট হিসেবে রেখেছে। মাত্র 18 ঘন্টা সফর, এবং এই সফরে যে আহামরি খুব বেশি বাংলাদেশ কিছু গেইন করে উঠেছে ব্যাপারটা একদমই তা না, কিন্তু এখানে অনেকগুলো সিগনিফিকেন্ট মার্কিং রয়েছে। 1 নম্বর কথা হচ্ছে, ধরেন আমি 2 নেতার মধ্যে একটা সাদৃশ্য পাই। কারণ তারেক রহমান উনি সম্ভবত 594 দিন সম্ভবত জেল খাটতে হয়েছে 1/11 টাইমে, নির্যাতিত হয়ে পরে 17 বছর লন্ডনে নির্বাসিত জীবন যাপন করতে হয়েছে। একই চিত্র আবার আনোয়ার ইব্রাহিমের ক্ষেত্রেও সমকামিতার অভিযোগে দীর্ঘদিন জেল খাটতে হয়েছে। জেল থেকে বেরোয় উনি যে আবার প্রধানমন্ত্রী হবেন, এটা একটা বড় মিরাক্কেল ছিল। আরেকটি মিল পাওয়া যায়, দুজনেরই মানে স্পাউস, দুজনেরই স্ত্রীরা এখানে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা আলোচনা করেছেন, দুজনের স্ত্রী ডাক্তার। তো এক্ষেত্রে হচ্ছে কি বাংলাদেশের ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশের মূলত যে এজেন্ডা ছিল সেটা হচ্ছে কি শ্রমবাজারটা। কারণ দীর্ঘদিন থেকে আমাদের শ্রমবাজারটা বন্ধ 24 সাল থেকে। কারণ হচ্ছে কি এই লোটাস কামালের বা আওয়ামী লীগের কিছু অলিগার্কির এটা যে পরিমাণ বাণিজ্য করেছিল, তারপর অনিয়মের অভিযোগে মালয়েশিয়া সরকার দীর্ঘদিন বন্ধ রেখেছিল। আর এই মুহূর্তে মালয়েশিয়াতে বাংলাদেশের রেজিস্টার্ড প্রায় 1 মিলিয়ন বাংলাদেশি ওয়ার্কার রয়েছে, আনরেজিস্টার্ড রয়েছে 7 to 8 লাখ। তো এটারও একটা চাপ রয়েছে, অনেকে জেলের হয়রানি ভোগাইতেছে, পুলিশ হয়রানি ভোগাইতেছে। তো এর বাইরেও
শ্রমবাজারের বাইরে বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার, কিংবা ওদের পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশের বঙ্গোপসাগরে নতুন করে গ্যাস উত্তোলনের ব্যাপারে। তো এর বাইরে উনি চীনে যাচ্ছেন। আমি চীনটাকে একটু খুব গুরুত্বপূর্ণ দেখতে চাই। চীন এমন একটা কান্ট্রি, ধরেন বাংলাদেশের স্বাধীনতার বঙ্গবন্ধু হত্যার পরে আগ পর্যন্ত দুইটা দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। এই দুটো দেশ হচ্ছে পাকিস্তান, সৌদি আরব এবং হচ্ছে চায়না। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড হলো 15ই আগস্ট, আর 31শে আগস্ট হচ্ছে চায়না স্বীকৃতি দেয়। এবং জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পরে তিনি 1976 সালে জানুয়ারি মাসে প্রথম চায়না সফর করেন। প্রথম সফরটা ওনার চায়নাতে ছিল। বেগম খালেদা জিয়া 9 বার সফর করেন, 5 বার প্রধানমন্ত্রী থাকা অবস্থায়, 4 বার বিরোধী দলের নেত্রী থাকা অবস্থায়। তো চায়না বাংলাদেশের এই শুধু বাংলাদেশের জন্য না, এই উপমহাদেশ বা সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর জন্য এখন একটা বড় ধরনের একটা ফ্যাক্টর। শুধুমাত্র অর্থনৈতিক না, ইকোনমিকের বাইরেও সামরিক জোট বা কোঅপারেশনগত যোগ বা কৌশলগত জায়গা থেকে চায়না অনেক গুরুত্বপূর্ণ জায়গা। আর এই মুহূর্তে বাংলাদেশ যেহেতু দীর্ঘদিন থেকে বাংলাদেশের বিনিয়োগ করা, বাংলাদেশের অর্থনৈতিক ক্রাইসিস, মেগা প্রকল্প। তো আমি আজকেই কিছুক্ষণ আগে আমি আসার পথে দেখলাম, সেটা হচ্ছে ধরেন আরেকটা ডিপ্লোম্যাটিক মাইলস্টোন হচ্ছে কি, ধরেন অনেকে বলছে যে আমেরিকার সাথে আমরা এত বড় একটা চুক্তি করে ফেললাম, তো ওইখানে চায়না কি বাংলাদেশে বিনিয়োগ করবে কিনা বা চায়নাকে ছাড় দিবে কিনা। দেখুন, আমরা 14টি বোয়িং কিনতেছি না আমেরিকা থেকে, তো 14টি বোয়িংয়ের মধ্যে আমাদের 2035 সালের মধ্যে 47টি বোয়িংয়ের চাহিদা রয়েছে। 14টি আমরা ওখানে কিনতেছি। ইউনূস সরকারের আমলে চায়নার সাথে মানে সমঝোতা চুক্তি স্মারক হয়েছিল যে আমরা হচ্ছে 20টি J-10C ফাইটার বিমান কিনবো, কি মাল্টিরোল ফাইটার। এ সরকার এসে আবার এটাকে 24টা করে ফেললো আজকে। তো এটা হচ্ছে কি প্রায় 4 কোটি বা 40 মিলিয়ন ইউএসডি সমমূল্য। এর বাইরে 17টি এগ্রিমেন্ট এমইউ সাইন হচ্ছে। আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, তিস্তা প্রকল্পের বাইরে এই সরকার এখন নতুন করে চিন্তা করতেছে যে তিস্তা ব্যারেজ করার জন্য। তো সেটার হচ্ছে একটা ফিজিবিলিটি টেস্টও এখানে আলাপ আলোচনা চলছে। আর একটা বিষয় হচ্ছে, খুব একটা ইন্টারেস্টিং বিষয় আছে, আপনি ভারতের কথা আনলেন, তো আমি এখানে একটা যোগ করি। আমাদের যে সেকেন্ড লার্জেস্ট সি পোর্ট, এটা হচ্ছে মংলাটাকে মডার্নাইজেশন করার জন্য চীনকে 110 একরের একটা স্পেশাল ইকোনমিক দেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর আগে ভারতের সাথে এটা নির্ধারিত ছিল, মুম্বাইয়ের একটি কোম্পানির সাথে এটা সমঝোতা স্মারক হয়েছিল, সম্প্রতি বিডিআইটাকে ক্যান্সেল করে চীনের হাতে দিয়েছে। এবং চীনের সাথে আপনার চীনা শিল্প অঞ্চলের জন্য 50 কোটি বিনিয়োগের জন্য তারা অলরেডি বাংলাদেশকে আশ্বস্ত করেছে। তো দেখুন, এটা যেহেতু আমাদের এখন অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের জন্য আমাদের সর্বশেষ পদ্মা সেতুর যে রেল প্রকল্প এবং হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরবর্তী সময় চীন ওভাবে বাংলাদেশ অর্থায়ন করেনি। তো অর্থায়নের জন্য এটা খুব বড় জরুরি। এর বাইরে